বাহিনীর তরফ থেকে এক ধরনের ইন্টেনশন আছে কোনো একটি দলের প্রতি তাদের দুর্বলতা, এটা খুবই আমার কাছে অন্ততপক্ষে পরিষ্কার। আমরা কিছু ইন্টারনাল নিউজ তো পাই, কিছু আছে যেখানে অবসরপ্রাপ্ত, যদি এটা খুলে বলি তাহলে সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একদম জামাতের প্রতি দুর্বলতা একদম প্রকাশ্যে, একদম প্রকাশ্যে, মানে হচ্ছে আপনি একটু জেনে রাখেন মুক্তিযুদ্ধের সময় যে ৭১-এ যে গণহত্যা চালানো হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর মাধ্যমে, এবং বাংলাদেশের যে দোসররা, সেনাবাহিনীর দোসররা যারা রাজাকার, আলবদর, আল শামস, শাহিন ফৌজ, শান্তি কমিটি যারা ছিল, তার বাবা কিন্তু অন্যতম একজন ব্যক্তি ছিলেন। এগুলো রিভিল হচ্ছে, কিন্তু এটা শেখ হাসিনা জানতেন না, না জেনে একজনকে সেনাপ্রধান পদে বসিয়ে দিলেন। দেখেন আমি আপনাকে বলি, এই প্রসঙ্গটা আমি জানি যে এই প্রসঙ্গটা আসবে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে একজন সেনা প্রধান হওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর জানা অজানার থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তার ব্যাপারে রিপোর্টগুলো কি আসছে। সেখানে আপনার ডিজিএফআই রিপোর্ট আছে, এনএসআই রিপোর্ট আছে, এমআই রিপোর্ট আছে, একটা ইন্টারনাল রিপোর্ট আছে। এখন প্রত্যেকটা রিপোর্ট যখন কোনো না কোনোভাবে কম্প্রোমাইজড হবে, বা আমি এইটা বলে হয়তো অনেক গোয়েন্দা সংস্থার প্রধান বা যারা আছে তারা হয়তো বা একটু মনোক্ষুণ্ণ হবে, আমি বরঞ্চ এটাকে এইভাবে বলি যে এটাও তো সত্যি কথা যে ওয়াকারুজ্জামানের ট্র্যাক রেকর্ডটার ক্ষেত্রে এইটা যে তার দুর্নীতি রেকর্ড নাই, এটা নাই, সেটা নাই, তার পেছনের ট্র্যাক রেকর্ড, কিন্তু ওই জায়গাটাতে প্রশ্ন হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ওঠেনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে একটা রিপোর্ট, সমস্ত রিপোর্ট এবং মতামতের উপরে ভিত্তি করে তিনি করেন। ফলে আমি জানি যে এই পুরো ঘটনাটা তার দিকে বিদ্ধ করা হয়, তার দিকে যায়, বাট আমার মনে হয় না যে এই পুরো দায়টা নেওয়া বা তাকে বলা এইটা খুব বেশি প্রপোর্শনেট হয়, বা আমার কাছে এটা ডিসপ্রপোর্শনেট লাগে। কারণ খন্দকার মোশতাক ৫৪ বছর রাজনীতি করেছে বঙ্গবন্ধুর সাথে, আমরা কে জেনেছিলাম যে তিনি ষড়যন্ত্রকারী? আমরা সিরাজউদ্দৌলার ঘটনাতেও যদি যাই তাহলে আমরা কি জেনেছিলাম যে মীর জাফর এই ঘটনা ঘটাবে, ঘরসেটি বেগম? সুতরাং এইটা এখন আমি আর আপনি বলছি, এই যে আপনার ওয়াকারুজ্জামানের বাবা, যদি ৫ই আগস্ট বেরিয়ে না আসতেন শেখ হাসিনা তাহলে হয়তো এই বিষয়টা সামনেই আসতো। বাংলাদেশে আপনি ওয়াকারুজ্জামানের কথা এখন বলছি, এরকম অনেক মানুষ যারা বিট্রে করেছে। সুতরাং ওইটা বলাটা আমার কাছে মনে হয়, যেটাকে আমি শব্দটা বলেছি কিন্তু ডিসপ্রপোর্শনেট, আনুপাতিক হবে না আসলে। সো মাননীয় প্রধানমন্ত্রীর উপরে এইভাবে আমার মনে হয় না ওই দায়টা যায়। তিনি রিপোর্টের উপরে ভিত্তি করেছেন, কারণ উনি কিন্তু একটা কথা আপনাকে এটাও বলে রাখা ভালো যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কেমন না এই অমুক হয়ে যাবে সেনাপ্রধান, তমুক হয়ে যাবে, এইভাবে কিন্তু উনি কাজ করেন না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলি, উনি এই ধরনের সিলেকশনের ক্ষেত্রে পুরো ধরেন দলীয় কোনো একটা পদ দিবে, পুরো কাউন্সিল, কিন্তু এবারের ইলেকশনটা মানে ২০২৬ এর ইলেকশনটা তো আওয়ামী লীগকে বাইরে রেখেই যেতে হচ্ছে। সেটা তো যেতে হচ্ছে। আমি আপনাকে কিন্তু ওই প্রশ্নটা জবাব দিচ্ছি যে সেনাপ্রধান হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া এবং প্রধানমন্ত্রী যেভাবে কাজ করেন, অর্থাৎ সবার মতামত নিয়ে একটা প্রপার ওয়েতেই কিন্তু সেনাপ্রধান হয়েছে। ফলে আপনাকে সেগুলো দেখার বিষয়। আর বাংলাদেশ আওয়ামী লীগ এই ইলেকশনে আমাদের কাছে দুটো ব্যাপার ছিল। একটা হচ্ছে যে আমরা ইলেকশনে আমাদের দলের উপর থেকে যে ব্যান করা হয়েছে, ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, এগুলো ওঠাতে হবে, এবং আমরা এমন একটি সরকার বা এমন একটি ব্যবস্থার অধীনে ইলেকশনে যেতে চাই যারা নন বায়াসড। আপনার প্রথম দিন থেকে আমাদেরকে যারা ফেসিস্ট বলছে, প্রথম দিন থেকে আমাদেরকে যারা খুনি বলছে, তাদের অধীনে আমরা ইলেকশনে যেতাম? তাও তো যেতাম না। সুতরাং এই ব্যবস্থাটা ছিল কমপ্লিটলি আওয়ামী লীগের জন্য বৈরী। আর আপনি জানেন যে এই ইলেকশনে আওয়ামী লীগ না আসার কারণে ভোটও কেউ দিতে যাবে না। অন্ততপক্ষে আমাদের যারা সমর্থক রয়েছে তাদের কথা তো বলতেই পারি, সাধারণ মানুষ যারা আছে, সুইঙ্গিং ভোটার যারা আছে, তারেক এই ভোট নিয়ে কিন্তু ভীষণভাবে একটা আত্মবিশ্বাসী। তিনি আত্মবিশ্বাস সেটা হতেই পারেন, এটা তো স্বাভাবিক। আমরা একটুখানি শোনাই যে বাংলাদেশ সেনার তরফ থেকে কি বলা হচ্ছে, কি বক্তব্য উঠে আসছে, আমরা একটু শোনাই। It's not something তাকে আমরা আটকে রেখে না তাকে আমরা স্বীকার করতেছি। আপনারা আমাদের সাথে দুর্ব্যবহার করেন নাই, আমরা আপনাদের সাথে কোনো ধরনের দুর্ব্যবহার, আমাদের অফিসের সব কাজ বন্ধ ছিল। আচ্ছা আপনারা বলেন 1 ঘন্টা, ঠিক আছে, ওকে, আগে আপনারা বলেন আমাদের অফিসে আপনারা এখানে ছিলেন, আপনাদের সাথে কোনো ধরনের দুর্ব্যবহার করা হয়েছে? না আপনি হ্যাঁ অথবা না তো বলবেন, কোনো ধরনের দুর্ব্যবহার করা হয়েছে? জি না। আপনাদের কেউ কোনো ইনজুর বা কোনো হার্ট, কোনো কিছু না। আমরা আপনাদের কাছে একটা ডিসকাশনের জন্য ওনাদেরকে এখানে আনা হয়েছিল, ঠিক আছে? তো অলরেডি আমাদের এতজন দর্শক, একটা প্রশ্ন রাখতে চাই, আসবেন কেন? স্যার প্লিজ একটা প্রশ্ন রাখতে চাই। আসলে স্যার বিষয়টা হচ্ছে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, সেই ক্ষেত্রে আপনারা তাদের কন্ট্যাক্ট করার সহযোগিতা করছিলেন কিনা জানি না। আপনি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলার আপনার উচিত ছিল। সেই ক্ষেত্রে আপনি আমাদের 21 জনকে তুলে নিয়ে এসেছেন, এটা আমরা কিন্তু এখানে একটা
আপনাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনারা যে বলেছেন যে তুলে নিয়ে আসছি, বা এমন ভাবে যদি আপনারা বলেন, সেটা যদি আপনারা বলেন যে তুলে নিয়ে আসছি, বা আপনারা যে কারণে যে এটা রিফ্রেম করতেছেন, ব্যাপারটা কিন্তু কখনো স্যার আমি স্টিল ছিলাম, আমাদের কিছুই জানানো হয়নি স্যার, আমি স্টিল ছিলাম না, আমাদের কিছু জানানো হয় না, আপনারা তো তুলে নিয়ে আসছেন। স্যার লেট মি ফিনিশ স্যার স্যার আপনাদের যদি কোনো ধরনের, আচ্ছা ভাইয়া শুনেন, আপনাদের যদি কোনো ধরনের কোনো ইয়া থাকে, এখানে তারা পিছনে আছে, তাদেরকে আমরা চাইলে তাদেরকে আমরা এখানেও ছেড়ে দিতে পারতাম, বাট আমরা ওনাদেরকে বলছি যেহেতু আমরা স্যার, আরেকটা বিষয়, এখানে নাথিং পার্সোনাল, নাথিং কিছু, বাংলাদেশ আর্মির সাথে কোনো ধরনের কোনো কারো কোনো ধরনের কোনো গ্রিফ নাই, কোনো ধরনের কারো কোনো ইয়া নাই। এখানে মনে হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনারা ইটস বেটার আমি এখানে কথা না বলি, ইটস বেটার আপনারা যখন অফিসে যাবেন, অফিসে গিয়ে আপনারা ইউ ক্যান টক টু দেম, তাদের সাথে কথাবার্তা বলে টলে, যদি কোনো ধরনের কোনো মনে হয় যে এখানে যে না আমরা এটা নিয়ে কোনো ইয়া করছি বা কোনো ধরনের কোনো, আপনি ইউ ওয়্যার অলসো দেয়ার রাইট, Yes. আপনিও এখানে ছিলেন, আপনিও জানেন, এন্ড ইউ সি আপনি ভিতর থেকে আসছেন, আপনাকে নো ওয়ান ওয়াজ হার্ট, কাউকে কিছু বলা হয় নাই, এন্ড আমরা জাস্ট ইটস এ কার্টেসি থিং, যেহেতু আপনাদেরকে এখানে নিয়ে আসছি এবং আমরা উই আর জাস্ট আপনাদেরকে এখান থেকে এসকর্ট করে যাচ্ছি। তাহলে 3 জন বাদে আমরা কিন্তু এখন 18 জন আছি, আমাদেরকে নিয়ে যাওয়ার একটু ব্যবস্থা করে দেন, কারণ আমরা তো আপনারা যদি পার্সোনালি যেতে চান, আপনারা যদি যেতে চান আমাদের পিকআপ আছে। Okay, আপনারা যদি মনে করেন যে না ঠিক আছে ইউ ওয়ান্ট এ লিফট, উই ক্যান গিভ ইউ আ লিফট, ইটস নট কোনো lift চাই। ইটস নট এ ম্যাটার, আপনারা আসেন, আপনারা আমাদের প্রয়োজন, কারণ আমরা আর্টস নিয়ে আসি, আপনারা আর্টস নিয়ে আসেনি, যেতে চান ইউ ক্যান টেক আ লিফট। দাদা এখান থেকে দুটো প্রশ্ন। প্রথমটা হচ্ছে যে যিনি কথা বলছেন তিনি বোধহয় নিজেই জানেন না যে এদের ওপর কি কারণ, কি দোষ, তাদেরকে কেন তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং কেন ছাড়া হবে। আর 2 নম্বর হচ্ছে এই ঘটনাটা দেখে কোথাও কি এরকম মনে হচ্ছে যে আগামী 2 দিন মঙ্গলবার বা বুধবার বিশাল কিছু ঘটে যেতে পারে, নির্বাচনটা বন্ধ হয়ে যেতে পারে? প্রথমে আপনার এই ছেলেটার কথা বলি, ওর র্যাঙ্ক আপনি বুঝতে পেরেছেন কিনা জানি না, ক্যাপ্টেন। এয়ার ডিফেন্স লেখা রয়েছে এয়ার তার। ডিফেন্স আছে, 3টা স্টার আছে, সুতরাং ও ক্যাপ্টেন। বাচ্চা একটা ছেলে, হয়তো বা 4-5 বছর চাকরির হয়েছে বা 6-7 বছর হয়েছে। আচ্ছা, এর কোনো আসলে আপনি আমার মুখের কথাটা নিয়ে নিয়েছেন, ওর আসলে কোনো ধারণাই নাই কি হচ্ছে। একটা সংবাদপত্রের ঢুকে তিনি সবাইকে তুলে নিয়ে যাচ্ছেন, বলছে আমাদের সাথে আপনাদের কোনো বিরোধ নাই। আমি মানে আপনার তাদেরকে মিষ্টি খাওয়াতে নিয়ে যাচ্ছে নাকি? আমি আপনাকে বলছি যে আর্মির তো নানান ধরনের ব্যবসা আছে। আপনি জানেন যে আর্মির কিন্তু এই মিষ্টি দোকানও মনে হয় আছে, মানে তারা আসলে অনেক ব্যবসার, আর্মির নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে এটা স্পেসিফাই করতে হবে যে বাংলাদেশ আর্মির আছে। মানে সরি টু সে আর কি, মানে এটা বাংলাদেশ। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আর্মির নতুন একটা মিষ্টির দোকান খুলেছে এবং নতুন তারা দইয়ের দোকানও খুলেছে। সেই দই এবং মিষ্টি কেমন সেটা দেখার জন্য সাংবাদিকদের নিয়ে যাওয়া হচ্ছে, আর কোনো বিরোধ নেই। মানে আমি আসলে এই বক্তব্যটা এত আনন্দ নিয়ে দেখছিলাম যে মানে কি অদ্ভুত ব্যাপার না, মানে আমি যে আপনাকে এটা নিয়ে কোনো ধরনের পর্যালোচনা করব, থাকে না মানুষ মাঝে মধ্যে এমন একটা স্পিচলেস হয়ে যায় যে আর আসলে কিছু কথা বলার থাকে না। আমরা দুজনে কিন্তু বুঝতে পারছি যে কি মানে কি হতে চলেছে।